ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 25টা এরর নিয়ে আলোচনা করবো। তো চলো ফার্স্ট এক্সাম্পল কি বলেছে দেখে নিই। তো আগের দিন আমরা 75 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 76 থেকে শুরু করবো। হ্যাঁ, তো কি বলছে দেখো, বলছে যে আফটার এ স্টে অফ সেভারাল ইয়ার্স, অনেক দিন থাকার পর, আফটার স্টে অফ সেভারাল ইয়ার্স, অনেক বছর থাকার পরে, অ্যাব্রড, বাইরে, হি হ্যাজ রিটার্ন ব্যাক টু দিল্লি, সে দিল্লিতে ফিরে এসেছে। দেখো এখানে ভুল কথা আছে, এখানে রিটার্ন মানে ফিরে আসা, আবার ব্যাক মানেও ফিরে, তাহলে দুটো সেম অর্থের ওয়ার্ড একই বাক্যে বসবে না, তাও আবার পাশাপাশি, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো, রিটার্ন মানে ফিরে আসা আর ব্যাক মানে ফিরে, তাহলে এই ব্যাকের কোনো দরকার নেই, শুধু রিটার্ন বললেই আমরা বুঝিয়ে ফেলতে পারবো যে সে ফিরে এসেছে। যে আফটার এ স্টে অফ সেভারাল ইয়ার্স, অনেক বছর থাকার পর, অ্যাব্রড, বাইরে, হি হ্যাজ রিটার্ন টু দিল্লি, সে দিল্লিতে ফিরে এসেছে, এখানে ব্যাকের কোনো দরকার নেই। অলরাইট, তাহলে একই শব্দের দুটো অর্থ, একই অর্থের দুটো শব্দ পাশাপাশি বা একই বাক্যে বসবে না। অলরাইট, এবার যাবো নেক্সট, পরেরটা কি বলছে দেখো, 77 কি বলছে, পারহ্যাপস ইউ নো দ্যাট, বলছে সম্ভবত তুমি জানো যে, আই হ্যাভ পাস দ্য এক্সামিনেশন, আমি পাস করেছি এক্সামিনেশনটা ইন 1990 সালে। তাহলে দেখো এখানে 1990 সাল, তার মানে কি বুঝতেই পারছি আমরা বাক্যটা পাস্টে বলছে, পাস্ট টেন্স, ঠিক আছে। তাহলে যেহেতু 1990 সাল দেখে আমরা বুঝতে পারছি বাক্যটা পাস্ট টেন্স, তাহলে আমরা যদি একটু বাক্যে ভার্বটা খেয়াল করি, দেখো এখানে আছে হ্যাভ পাস্ট, তাহলে হ্যাভটা বাদ দিয়ে দাও, হ্যাভটা বাদ দিয়ে দাও, তাহলে শুধু পাস্ট রাখো, সিম্পল পাস্টে রাখো বাক্যটাকে। পারহ্যাপস ইউ নো বলছে সম্ভবত তুমি জানো যে, আই পাসড দ্য এক্সামিনেশন ইন 1990, বা শুধু পাস্ট রাখলে হবে, বা হ্যাভটাকে তুমি হ্যাড করে দিলেও হবে, হ্যাভটাকে হ্যাড করে দিলেও হবে, যে ইউ পারহ্যাপস ইউ নো দ্যাট, যে আই হ্যাড পাসড দ্য এক্সামিনেশন ইন 1990, বা আই পাসড দ্য এক্সামিনেশন ইন 1990, সিম্পল পাস করতে পারো বা হ্যাড পাস্ট পারফেক্টও করতে পারো। অলরাইট, মোট কথা তোমাকে পাস্টে করতে হবে, যেহেতু বাক্যে সেন্সটা হচ্ছে পাস্ট। অলরাইট, 1990 দেখে বুঝতে পারছি বাক্যটা পাস্ট। এবার যাবো নেক্সট, 78 কি বলছে দেখো, 78 বলছে কি বলছে, দ্য টিম ওয়াজ নাও ইন দ্য ফিল্ড, বলছে দলটা এখন মাঠের মধ্যে আছে, অ্যাবাউট টু টেক দেয়ার প্লেস, এবং তাদের জায়গাটা নেবে, এবং তারা চলেছে তাদের জায়গাটা নিতে। তাহলে কি বলছে একবার দেখো, বলছে দ্য টিম ওয়াজ নাও ইন দ্য ফিল্ড, টিমটা মাঠের মধ্যে ছিল এবং তারা নিতে যাচ্ছিল নিজেদের জায়গাটা। মনে করে কোনো এক জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে, তো 10 জন বা 11 জন প্লেয়ার মাঠে নেমেছে, 11 জন প্লেয়ার মাঠে নেমেছে, এবার নামার পরে যে যার জায়গা নিয়ে নিচ্ছে। দেখো এখানে প্রথমে ভালো করে বুঝতে হবে, দেয়ার আছে, কিন্তু দেয়ার মানে যেহেতু টিম, দেখো টিমের কোনো ছেলে মেয়ে হয় না, অবশ্যই তার সেটাকে আমরা সিঙ্গুলার ধরবো, কিন্তু যখন আমাদেরকে বলে দিয়েছে যে তাদের প্লেস নিচ্ছিল, আমরা কিন্তু ইটস প্লেস বলতে পারবো না, তার কারণ টিমটাকে যদি আমরা ইট ধরি, তাহলে পুরো টিমটা কিন্তু একসঙ্গে জায়গা নিচ্ছিল না। টিমের মধ্যে 11টা প্লেয়ার আছে, ক্রিকেট খেলা হচ্ছে, এবং প্রত্যেকটা প্লেয়ার তার আলাদা আলাদা জায়গা তারা নিচ্ছিল। সেই কারণে এইখানে টিম ওয়ার্ডটা যেমন সিঙ্গুলার, আবার টিম ওয়ার্ডটা প্লুরালও হবে। আর এইখানে দেয়ার দেখে আমরা বুঝলাম কি, টিম ব্যাপারটা প্লুরাল সেন্স, ঠিক আছে। তো তাহলে এখানে আমরা ওয়াজ তুলে দিয়ে কি করব, ওয়্যার করব, যেহেতু টিম প্লুরাল, কি দেখে বুঝলাম, দেয়ার দেখে, সেহেতু আমরা টিমের পরে ওয়্যার দেবো। দ্য টিম ওয়্যার নাও ইন দ্য ফিল্ড অ্যান্ড অ্যাবাউট টু টেক দেয়ার প্লেস। অলরাইট, আর একবার দেখে নাও, টিমটা মাঠের মধ্যে ছিল, ইন দ্য ফিল্ড অ্যান্ড অ্যাবাউট টু টেক দেয়ার প্লেসেস, এবং তাদের জায়গাগুলো তারা নিচ্ছিল, কোন জায়গায় তারা দাঁড়াবে, ঠিক আছে। তো দেয়ার দেখে বুঝতে পারছি যে এই টিম ওয়ার্ডটা কিন্তু প্লুরাল, তাই তো, টিম ওয়ার্ডটা প্লুরাল, 11টা প্লেয়ার সবাই যে যার জায়গা নিচ্ছিল, সেই কারণে আমরা টিম যেহেতু প্লুরাল বুঝতে পারলাম দেয়ার দেখে, সেহেতু ওয়াজ তুলে দিয়ে ওয়্যার করবো, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। অলরাইট, তাহলে দ্য টিম ওয়াজ উঠে গিয়ে দ্য টিম ওয়্যার হবে। অলরাইট, এবার যাবো নেক্সট, 79 কি বলছে দেখো, 79 বলছে দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স, মানে মূল বিষয়বস্তু। এই পুরো ব্যাপারটা দিয়ে কিন্তু একটা সিঙ্গুলার সেন্স বোঝাতে চাইছে, যেমন রাইস অ্যান্ড কারি, ঠিক আছে। তো যেমন রাইস অ্যান্ড কারি, হর্স অ্যান্ড ক্যারেজ, ঠিক সেই রকম এই সাম অ্যান্ড সাবস্ট্যান্স দিয়ে, সাম অ্যান্ড ফিশ অ্যান্ড বলতে পারো দ্য রাইস অ্যান্ড ফিশ, বা ফিশ অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ, ঠিক আছে। তো হর্স অ্যান্ড ক্যারেজ দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ইজ কামিং, মানে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি, পুরো ব্যাপারটাকে একটা বোঝাই আমরা, ঠিক আছে। তো রাইস অ্যান্ড কারি, হর্স অ্যান্ড ক্যারেজ, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, এই সমস্ত
জিনিসটা অ্যান্ড দিয়ে যুক্ত হলেও আমাদের পুরো ব্যাপারটাকে সিঙ্গুলার ধরতে হবে, কারণ দুটো মিলে একটা জিনিসকেই বোঝায়। ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, দুটো নাউন, আলাদা আলাদা নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হওয়া সত্ত্বেও দুটো মিলে সেন্স সিঙ্গুলার, সেই কারণেই আমাদেরকে সিঙ্গুলার ধরতে হবে। তাহলে এখানে কি বলছে, দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স। আর কি কি আছে তোমরা লিখে নিতে পারো। ড্রিঙ্কিং, DRINKING, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, ঠিক আছে। হর্স অ্যান্ড ক্যারেজ, হর্স HORS, হর্স অ্যান্ড ক্যারেজ CARRIAG, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং, হর্স অ্যান্ড ক্যারেজ। রাইস অ্যান্ড কারি বলতে পারো, রাইস অ্যান্ড কারি। দেখো রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ডিশ, রাইস অ্যান্ড কারি, CURRY, কারি। দেখো রাইস ভাত এবং তরকারি এই দুটো নিয়ে কিন্তু একটাই ডিশ হয়, সেই কারণে এই ব্যাপারটাকে সিঙ্গুলার ধরি। ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ব্যাপারটাও সিঙ্গুলার, সেরকম হর্স অ্যান্ড ক্যারেজ ব্যাপারটাও কিন্তু সিঙ্গুলার। অলরাইট, তো এখানে কি বলছে দেখো, তাহলে দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স যেহেতু ব্যাপারটা সিঙ্গুলার, পুরো মূল বিষয়বস্তুর কথা বলেছে অফ দ্য পোয়েম, এই কবিতার মূল বিষয়বস্তু, তাহলে আর হবে কেন, আমরা জানি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স এখানে হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে এখানে আর উঠে গিয়ে, যেহেতু দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স মানে মূল বিষয়বস্তু সিঙ্গুলার, তাহলে এখানে আর উঠে গিয়ে কী হবে, ইজ হবে। অলরাইট, ইজ অ্যাজ ফলোজ বলছে, কবিতার বিষয়বস্তুটা নিচে দিয়ে দেওয়া হয়েছে। অলরাইট, এবার যেমন নেক্সট পরেরটা কি বলছে দেখো, 80 দাগ বলছে যে, 80 দাগ বলছে আই লাইক রিডিং মোর দ্যান টু প্লে গেমস। দেখো প্রথমে কি দিয়েছে, রিডিং দিয়েছে, তাহলে পরেরটা আমরা টু প্লে করবো না, এটাকে টু প্লে তুলে দিয়ে প্লেয়িং করবো, PLAYING। দুটো জিনিস যাদের মধ্যে তুলনা হবে তাদের কোয়ালিটিটা বা নেচারটা সেম হবে। তাহলে আই লাইক, আমি পছন্দ করি রিডিং মোর দ্যান প্লেয়িং, টু প্লে উঠে গিয়ে প্লেয়িং গেমস, তাহলে আমি বই পড়া পছন্দ করি কিসের থেকে, গেম খেলার থেকে। তাহলে আই লাইক রিডিং মোর দ্যান টু প্লে উঠে গিয়ে প্লেয়িং হবে। অলরাইট, এবার যাবো নেক্সট 81 গিয়ে বলছে দেখো, বলছে ইট ইজ এ কোয়ার্টার টু 10, ইট ইজ এ কোয়ার্টার টু 10 মানে কোয়ার্টার মানে হচ্ছে 15 মিনিট, আর টু 10 মানে 10টার দিকে যাচ্ছে আর 15 মিনিট বাকি আছে, তাহলে ইট ইজ এ কোয়ার্টার টু 10 মানে 9:45 বাজে বাই মাই ওয়াচ। তাহলে ইট ইজ এ কোয়ার্টার টু 10 বাই মাই ওয়াচ, আর এই কোয়ার্টার বোঝাতে গেলে এর আগে এইটা আর্টিকেল দেওয়া লাগে না, তাহলে শুধু কোয়ার্টার মানেই আমরা জানি হচ্ছে 15 মিনিট, তাহলে ইট ইজ কোয়ার্টার টু 10, এ কোয়ার্টার দেওয়ার তো কোনো দরকার নেই। তাহলে ইট ইজ কি বলবো, ঘড়ির ক্ষেত্রে যদি আমার ঘড়িতে 9:45 বাজে, 3:45 বাজে, 4:45 বাজে, সেই ক্ষেত্রে বলবো ইট ইজ কোয়ার্টার টু 10, ইট ইজ কোয়ার্টার টু 4, ইট ইজ কোয়ার্টার টু 9, ইট ইজ কোয়ার্টার টু 3, ঠিক আছে। তো তাহলে এখানে ইট ইজ কোয়ার্টার, এ দেওয়ার কোনো দরকার নেই, ইট ইজ কোয়ার্টার টু 10, এটা হচ্ছে 10টা বাজে 15 মিনিট বাকি বাই মাই ওয়াচ, আমার ঘড়িতে। অলরাইট, এবার যেমন নেক্সট, তাহলে এ দেওয়ার কোনো দরকার নেই। এবার যেমন নেক্সট কী বলছে দেখো, 82 বলছে অল দ্য ফার্নিচার্স হ্যাজ বিন রিপ্লেসড, বলছে সমস্ত ফার্নিচারগুলোকে রিপ্লেস করা হয়েছে বাই দ্য ওনার, মালিকের দ্বারা, অফ দ্য হাউস, বাড়ির, বিফোর শিফটিং, শিফট করার আগে, বাড়িটা ছেড়ে দেওয়ার আগে। অলরাইট, বলছে সমস্ত ফার্নিচারগুলোকে অন্য জায়গায় রিপ্লেস করে দেওয়া হয়েছে, মানে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো বাই দ্য ওনার, ওনারের দ্বারা, অফ দ্য হাউস, বাড়ির, বিফোর শিফটিং, এখান থেকে চলে যাওয়ার আগে রিপ্লেস করে নিয়েছে। অলরাইট, এবার ব্যাপারটা দেখো, ব্যাপারটা বলতে চেয়েছে ফার্নিচার ওয়ার্ডের সঙ্গে কখনো এস যুক্ত হয় না, কিছু কিছু ওয়ার্ড আছে যাদের সঙ্গে কখনো এস যুক্ত হয় না। আর কি কি আছে, অ্যাটিটিউড, ATTITUDE, অ্যাটিটিউড। আর কি, অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি। গ্র্যাটিটিউড, GRATITUD, গ্র্যাটিটিউড মানে কর্তব্যবোধ। ইনফরমেশন, ইনফরমেশন, FORMA, ইনফরমেশন, INFORMATION, ইনফরমেশনের সঙ্গে এস হবে না। আর কি হবে না, অ্যাডভাইস বলতে পারো, অ্যাডভাইস, ADVICE, অ্যাডভাইস, ঠিক আছে, এদের সঙ্গে এস যুক্ত হবে না। আর কি বলতে পারো, গিয়ার, GEAR, গিয়ার। আর কি আছে, গিয়ারের সঙ্গে তুমি সিনারি বলতে পারো, SCENERY, সিনারি, এদের সঙ্গে কখনো এস যুক্ত হবে না, এরা নিজেরাই একটা প্লুরাল সেন্স প্রকাশ করে দেয়। অলরাইট, এবার যেমন নেক্সট, তো এখানে কি বলছে, এখানে ফার্নিচারের সঙ্গে এস যুক্ত হবে না, শুধু ফার্নিচার হবে। অল দ্য ফার্নিচার হ্যাজ বিন রিপ্লেসড বাই দ্য ওনার অফ দ্য হাউস বিফোর শিফটিং। অলরাইট, তাহলে ফার্নিচারের সঙ্গে এসটা হবে না। এবার যেমন নেক্সট, আর নেক্সট কী বলেছে দেখো, নেক্সট বলছে 83 কি বলছে যে অ্যাজ সুন অ্যাজ আই শ্যাল রিচ নিউ দিল্লি, বলছে যেই না আমি নিউ দিল্লিতে পৌঁছাবো, আই শ্যাল সেন্ড ইউ, আমি তোমাকে পাঠাবো, দ্য ফাইলটা ইউ হ্যাভ আস্কড ফর, যে ফাইলটা তুমি আমার কাছে চেয়েছো। দেখো কিছু কিছু কনজাংশন আছে যাদের পরে কখনো শ্যাল উইল বসবে না, ঠিক আছে, বাক্যের অন্য অংশে বসবে, দেখো অন্য অংশে শ্যাল উইল বসবে, কিন্তু এদের সাথের অংশে শ্যাল উইল বসবে না। কি কি, অ্যাজ সুন অ্যাজ, আর কি আছে, হোয়েন, ইফ, এগুলো দিয়ে বাক্য শুরু হলে এদের সাথের অংশে কখনো শ্যাল উইল বসবে না। তাহলে হোয়েন, ইফ, টিল আনটিল, TILL, টিল, আনটিল, UNTIL, আনটিল, টিল আনটিল, ঠিক আছে। তো আনটিল, আফটার, বিফোর, AFTER, আফটার,
বিফোর, BEFORE। তাহলে কি বললাম, হোয়েন, ইফ, টিল, আনটিল, আফটার, বিফোর, আনলেস, UNLESS, আনলেস, ঠিক আছে তো। আর অ্যাজ সুন অ্যাজ বলতে পারো, অ্যাজ, এদের সাথে কখনো শ্যাল উইল বসবে না, ঠিক আছে তো। বাকির অন্য অংশে বসবে, কিন্তু এদের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স বসবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং অন্য অংশে শ্যাল উইল বসবে। তো এখানটা দেখো ঠিক সেম নিয়মের মধ্যে, অ্যাজ সুন অ্যাজ মানে যেই না, আই শ্যাল হবে না, শ্যালটা বাদ যাবে, আই রিচ। তাহলে অ্যাজ সুন অ্যাজ, যেই না আই রিচ নিউ দিল্লি, আমি পৌঁছাবো নিউ দিল্লিতে, আই শ্যাল সেন্ড ইউ, আমি তোমাকে পাঠাবো দ্য ফাইল ইউ হ্যাভ আস্কড ফর, যে ফাইলটা তুমি আমার কাছে চেয়েছো। অলরাইট, তাহলে কি বললাম, অ্যাজ সুন অ্যাজ, টিল, আনটিল, আফটার, বিফোর, হোয়েন, অ্যাজ, ইফ, এদের পর কখনো, আনলেস, এদের পর কখনো শ্যাল উইল বসবে না। অলরাইট, এবার যাবো নেক্সট। 84 কি বলছে দেখো, 84 বলছে যে, হ্যাঁ 84 বলছে নাইদার দ্য সিভিয়ার আর্থকুয়েক, নাইদারের সঙ্গে, যেমন আইদার, দেখো EITHER, আইদারের সঙ্গে কি বসে, অর। নট অনলির সঙ্গে কি বলছে, নট অনলির সঙ্গে আমরা জানি সবাই বাট অলসো বসে, নট অনলি বাট অলসো, ALSO। তাহলে আইদার অর, নট অনলির সঙ্গে বাট অলসো, ঠিক সেই রকমভাবে নাইদারের সঙ্গে কি বসে, নাইদারের সঙ্গে নর বসে, নর, NOR, কিন্তু আইদারের সঙ্গে অর বসবে, নাইদারের সঙ্গে নর বসবে। তাহলে এখানে কি আছে দেখো, এখানে বলছে নাইদার দ্য সিভিয়ার আর্থকুয়েক, এটা অর আছে, এটা নর হবে। নাইদার দ্য সিভিয়ার আর্থকুয়েক নট দ্য সাবসিকুয়েন্ট ফ্যামাইন কুড ডিমোরালাইজ দ্য পিপল অফ দ্য কান্ট্রি। মিনিংটা একবার শুনে নাও। বলছে সিভিয়ার যে মারাত্মক ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পটাও পারেনি, নর, এটা অরটা নর হবে, নর, NOR, নর, এমনকি সাবসিকুয়েন্ট পরবর্তী সময় যে ফ্যামাইন, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই দুর্ভিক্ষ কুড পারেনি ডিমোরালাইজ, নীতিভ্রষ্ট করতে, অফ দ্য পিপল, মানুষজনদের, অফ দ্য কান্ট্রি, এই দেশের। অলরাইট, তাহলে অরটা নর হবে। এবার যাবো নেক্সট। 85 কি বলছে দেখো, বলছে অলদো, যদিও দেয়ার ইজ ভার্চুয়ালি নো প্রোডাকশন ইন ইন্ডিয়া, যেহেতু ভার্চুয়ালি সেখানে কোনো প্রোডাকশান, উৎপাদন ছিল না ভারতবর্ষে, দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এস্টিমেট দ্যাট, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এটা কি, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে, একটা ওয়েব পেজ বলতে পারো। তাই বলছে অলদো দেয়ার ইজ ভার্চুয়ালি নো প্রোডাকশান ইন ইন্ডিয়া, যেহেতু কি বলবো, ইন্ডিয়াতে কোনো প্রোডাকশান ছিল না, ভারতবর্ষে কোনো উৎপাদন ছিল না, দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া যে ওয়েবসাইটটা, একটাই কিন্তু সিঙ্গুলার ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা এস্টিমেট, এটা গণনা করে, এটা ঠিক করে দ্যাট যে ইন্ডিয়া হ্যাজ পারহ্যাপস, ইন্ডিয়া সম্ভবত দ্য লার্জেস্ট অ্যাকিউমুলেটেড স্টক অফ সিলভার, ভারতবর্ষে যেহেতু উৎপাদন হয় না, তা সত্ত্বেও, যদিও উৎপাদন হয় না, তা সত্ত্বেও ভারতবর্ষে সবথেকে বেশি পরিমাণে রূপোর সংরক্ষণ স্টক আছে ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে। অলরাইট, তাহলে এবার দেখো, যেহেতু বললাম কি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া একটা সাইট, একটা ওয়েব পেজ, এটা কিন্তু একটাই, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস্টিমেট কিন্তু গণনা করা, ঠিক আছে, একটা হিসাব করা, তাহলে এই এস্টিমেট ভার্বের ফার্স্ট ফর্ম, এদের সঙ্গে এস বা ইয়েস হবে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি কি হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন, PERSON, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং একটা হয়, একটা মানে সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তাহলে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একটা ওয়েবসাইট, একটা ওয়েব পেজ, এটা একটা সিঙ্গুলার, তাহলে এস্টিমেট ভার্বের ফার্স্ট ফর্ম, এর সঙ্গে এস হবে, এস্টিমেটস হবে। আর একবার পুরো ব্যাপারটা পুরো দেখে নেব। অলদো, যদিও দেয়ার ইজ ভার্চুয়ালি কি বলেছে, দেয়ার ইজ ভার্চুয়ালি নো প্রোডাকশান, কোনো প্রোডাকশান হয় না, উৎপাদন হয় না ইন ইন্ডিয়াতে, ভারতবর্ষে, তাহলে কি হবে, তবুও কি বলেছে, দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া একটা এস্টিমেট করে, এস্টিমেটস হবে এখানে থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হবে, এস্টিমেটস দ্যাট ইন্ডিয়া হ্যাজ পারহ্যাপস দ্য লার্জেস্ট অ্যাকিউমুলেটেড স্টক অফ সিলভার ইন ইন্ডিয়া। অলরাইট, তাহলে এখানে এস্টিমেটস হবে, যেহেতু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস হবে। অলরাইট, আর ভার্চুয়ালি, হ্যাঁ গেল, ভার্চুয়ালি মানে হচ্ছে কার্যত। এবার যেমন নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 86 কী বলছে একবার দেখে নাও। 86 বলছে both of them help one another, তাদের দুজনেই কি করে, একে অপরকে সাহায্য করে, ইন টাইম অফ নিড, both of them help one another, তারা দুজনে, বোথ, দেখো বোথ ওয়ার্ডটা কিন্তু সাবজেক্ট যদি দুটো হয়, তা সেই ক্ষেত্রে আমরা বোথ ইউজ করি। আর কি ইউজ করি দুজনের ক্ষেত্রে, আইদার, EITH, আইদার দুজনের ক্ষেত্রে। আর কিসের ক্ষেত্রে, নাইদার, NEITHER, নাইদার দুজনের ক্ষেত্রে। তো নেগেটিভ সেন্স হলে দুজনের ক্ষেত্রে নাইদার, অ্যাফার্মেটিভ হ্যাবোধক হলে দুজনের ক্ষেত্রে আইদার, বোথও কিন্তু হ্যাবোধক ক্ষেত্রে দুজন বোঝাতে বোথ বসায়। তাহলে বোথ, আইদার, নাইদার, এগুলো সবাই দুজনের ক্ষেত্রে, ঠিক আছে তো। আর কি আছে, দুজনের ক্ষেত্রে আমরা কি বলবো, ইচ আদার, EACH, ইচ আদার, OTHER,
দুজন একে অপরকে বোঝাতে ইচ আদার, আর দুয়ের বেশি হলে একে অপরকে বোঝাতে ওয়ান অ্যানাদার হবে। তাহলে এখানে দেখো, এখানে প্রথমে তোমাকে ক্লিয়ারলি বলে দিয়েছে বোথ অফ দেম, মানে দুজনের ক্ষেত্রে আমরা বোথ বসাই, তাহলে বোথ অফ দেম তারা দুজনে উভয়ই হেল্প করে ওয়ান অ্যানাদার দুয়ের বেশি হলে। তাহলে এখানে কি করব, ইচ আদার, দুজন হলে একে অপরকে বোঝাতে ইচ আদার, OTH ER, ইচ আদার। তাহলে বোথ অফ দেম হেল্প ইচ আদার ইন টাইম অফ নিড, প্রয়োজনের সময় তারা দুজনই একে অপরকে হেল্প করে। অলরাইট, এবার যাবো নেক্সট 87 কি বলছে দেখো। 87 বলছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ডাজ হি নট ডু দ্য ওয়ার্ক অ্যাজ ইনস্ট্রাক্টেড। বলছে আমি বুঝতে পারি না বা আমি বুঝি না কেন সে করে না সেই কাজটা যেটা তাকে ইনস্ট্রাক্ট করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। দেখো বাক্যটার লাস্টে কিন্তু কোনো প্রশ্নবোধক চিহ্ন কিন্তু নেই, বাক্যের লাস্টে ফুল স্টপ, ঠিক আছে, বাক্যের লাস্টে হচ্ছে ফুল স্টপ, বাক্যের লাস্টে ফুল স্টপ। তাহলে এবার আমাকে বুঝতে হবে যে যেহেতু বাক্যের লাস্টে প্রশ্নবোধক চিহ্ন নেই, তাহলে কিন্তু আমাদের এই ভয়ের পরে আগে সাবজেক্ট দেব, সাবজেক্ট তারপরে ভার্ব যাবে, ভার্ব আগে দিলে বাক্যটা প্রশ্নবোধক হয়ে যায়। তাহলে কি হবে, হোয়াই হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, হোয়াই হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে ডাজ পরে যাবে, হি আগে আসবে, তাহলে কি হবে, হোয়াই হি ডাজ নট, DOES তারপরে হবে নট, হোয়াই হি ডাজ নট, ঠিক আছে। তো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, হোয়াই হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক অ্যাজ ইনস্ট্রাক্টেড, যেহেতু বাক্যটার লাস্টে কোনো প্রশ্নবোধক চিহ্ন নেই। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আগে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, হোয়াই দিয়ে যুক্ত করছি কমপ্লেক্স হলেও আমাদের কি করব, বাক্যটা যদি প্রশ্নবোধক না হয় তাহলে এই কনজাংশনের পরে আগে কি হবে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, তাহলে হোয়াই হি ডাজ নট হবে। অলরাইট, এবার যাবো নেক্সট 88 কি বলছে দেখো। 88 বলছে অল দ্য পেশেন্ট, সমস্ত পেশেন্টসরা হ্যাভ বিন অ্যাডমিটেড, ভর্তি করা হয়েছে, অ্যান্ড রিসিভড এবং তারা পেয়েছে কেয়ারফুল অ্যাটেনশান, মানে ভালো অ্যাটেনশান, ভালো সার্ভিস তারা পেয়েছে। এবার দেখো, এবার আমাদেরকে বুঝতে হবে এই যে পেশেন্টদেরকে ভর্তি করা কাজটা কিন্তু কারোর দ্বারা হয়, সেই কারণে এখানে কিন্তু প্যাসিভ ফর্ম আমরা দেখেছি, হ্যাভ বিন অ্যাডমিটেড, তাই তো। তাহলে প্যাসিভে আমরা হ্যাভাজের পরে বিন আনি, মেন ভার্বের থার্ড ফর্ম হয়, এটা তো আমরা জানি। এবার এই যে রিসিভ করাটা, একটা ভালো কেয়ার রিসিভ করা, এটা কিন্তু কারোর দ্বারা হয়নি, রিসিভ যে গ্রহণ করা এই কাজটা কিন্তু পেশেন্ট নিজেই করেছে। তাহলে এই বাক্যটাকে কিন্তু আমরা প্যাসিভ রাখতে পারবো না। যদি এই রিসিভডের আগে কোনো হ্যাভ হ্যাজ না দিই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এখানেও কিন্তু এর আগে হ্যাভ বিন আছে, ঠিক আছে। তো আর যদি আমরা এটাকে অ্যাক্টিভ বোঝাতে চাই, বা অবশ্যই বাক্যটা অ্যাক্টিভ, কারণ ভালো কেয়ার পেশেন্ট নিজে রিসিভ করেছে, আর অ্যাডমিটেড পেশেন্ট কারোর দ্বারা হয়েছে, সেই কারণে এটা প্যাসিভ। আর এই কেয়ার রিসিভ করাটা পেশেন্ট নিজে করে বলে এটাকে আর প্যাসিভ করব না, এবং প্যাসিভ না বোঝানোর জন্য আমরা এইখানে একটা আলাদা হ্যাভ আনবো রিসিভডের আগে, হ্যাভ রিসিভড, ঠিক আছে। যদি না দিই এটা যদি না দিই, তার মানে আমি বোঝাতে চাইছি রিসিভডের আগেও হ্যাভ বিন আছে, অলরাইট, যেটা একেবারেই সঠিক নয়। তাহলে অল দ্য পেশেন্টস হ্যাভ বিন অ্যাডমিটেড একদম পারফেক্ট, অ্যান্ড হ্যাভ রিসিভড, এই রিসিভডের আগে একটা হ্যাভ বসবে, অ্যান্ড হ্যাভ রিসিভ, এবং তারা রিসিভ করেছে, ভর্তি হয়েছে কারোর দ্বারা, অ্যান্ড হ্যাভ রিসিভ, তারা নিজেরা রিসিভ করেছে কেয়ারফুল অ্যাটেনশন, অলরাইট। এবার যাবো নেক্সট বাক্যটা, তাহলে অ্যাক্টিভ বলে হ্যাভ রিসিভড, অলরাইট, প্রথম বাক্যটা প্যাসিভ ছিল বলে বিন নিয়ে এসেছিলাম, হ্যাভ বিন অ্যাডমিটেড। এবার যাবো নেক্সট, হ্যাঁ নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে যে 89 বলছে অল দ্য অ্যানিমালস, সমস্ত অ্যানিমালরা, সমস্ত পশুরা, ইনক্লুডিং দ্য জিব্রাস অ্যান্ড স্ট্যাগস মানে হচ্ছে ছেলে হরিণ, স্ট্যাগ মানে হচ্ছে ছেলে হরিণ, অলরাইট। সমস্ত জিব্রারা এবং সমস্ত ছেলে হরিণরা কী করছে, সমস্ত ছেলে হরিণ কী করছে, ইন দ্য জু, এই চিড়িয়াখানার, আর সেন্ট টু মোর কোল্ডার প্লেসেস, সমস্ত জেব্রাদেরকে এবং ছেলে হরিণদেরকে ইন দ্য জু, চিড়িয়াখানায়, আর সেন্ট তাদেরকে পাঠানো হয়েছে টু মোর কোল্ডার প্লেসেস, মানে চিড়িয়াখানায় যে সমস্ত জেব্রা এবং ছেলে হরিণ ছিল তাদের সবাইকে পাঠানো হয়েছে আরও বেশি ঠান্ডার জায়গাতে, ইন সামার, গ্রীষ্মকালে পাঠানো হয়, ঠিক আছে। তো এইবার দেখো ব্যাপারটা হচ্ছে কি, মোর নিজে কম্পারেটিভ, কোল্ডারও নিজে কম্পারেটিভ, দুটো কম্পারেটিভ ওয়ার্ড, দুটো সুপারলেটিভ ওয়ার্ড পাশাপাশি কখনো বসবে না। তাহলে মোর বাদ দেবো, শুধু কোল্ডার রাখবো। একবার পড়ে নিই, তাহলে কী হবে, অল দ্য অ্যানিমালস including zebras and stags in the zoo are sent to colder places in summer. মোর দেওয়ার কোনো দরকার নেই, কোল্ডার তো নিজেই কম্পারেটিভ সেন্স প্রকাশ করতে পারছে, তাহলে আমাদের মোর আনবো না। যে অ্যাডজেক্টিভগুলোর কম্পারেটিভ সেন্স হয় না, মানে ER যুক্ত হয় না, তার আগে আমরা মোর কম্পারেটিভে সুপারলেটিভে মোস্ট আনবো। যেমন বিউটিফুল আর বিউটিফুলেস্ট হয় না, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল বলবো। যেহেতু কোল্ডারের সঙ্গে কোল্ডেস্ট হয়, কোল্ডের সঙ্গে যুক্ত করে কম্পারেটিভ, যুক্ত করে সুপারলেটিভ হচ্ছে, তাহলে মোর দেওয়ার এখানে কোনো দরকার নেই, অলরাইট। যাবো নেক্সট, হ্যাঁ 90 কী বলছে দেখো। 90 বলছে যে দ্য ফেমাস পোয়েট, বিখ্যাত কবি, অ্যান্ড দ্য স্কলার, এবং যে স্কলার ছিল, পণ্ডিত ছিল,
বিখ্যাত কবি এবং স্কলার পণ্ডিত ডক্টর সুমন। তাহলে ডক্টর সুমন এই যে স্কলার এবং ফেমাস পোয়েট এই দুটো কিন্তু একটা সেম ব্যক্তি। ডক্টর সুমন যিনি হলেন ডক্টর সুমন, সেই কারণে দেখো হ্যাজ দিয়েছে, হ্যাজ বিন এইলিং, তিনি অনেক দিন ধরে অসুস্থ আছেন, ফর লাস্ট 1 মান্থ, শেষ 1 মাস ধরে তিনি অসুস্থতায় ভুগছেন। এবার দেখো আমি বলেছিলাম দুটো নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, দুটো নাউন, এটা একটা নাউন অ্যান্ড দিলাম, এটা আর একটা নাউন, তাহলে এই দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত হলে দুটোর আগেই যদি দা দিই এবং দুটোর আগেই যদি এ দিই, দুটোর আগেই দা বা দুটোর আগেই যদি এ দিই, তাহলে দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝায়। আর যদি দুজন ব্যক্তি সেম হয় তাহলে প্রথমটার আগে দা বা প্রথমটার আগে এ দিলেই হয়ে যাবে, দুটোর আগে দা বা এ দেওয়ার দরকার নেই যদি ব্যক্তি একজন হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারছি দেখো ডক্টর সুমন কিন্তু একজনই ব্যক্তি এবং এই একজন ব্যক্তি একাধারে স্কলার আবার অন্যদিকে কবি, পোয়েট, বিখ্যাত কবি। তাহলে এই স্কলারের আগে দাঁটা দেবো না, দুটো দাঁ দিলে দুটো ব্যক্তি বোঝানো হয়, ঠিক আছে। তাহলে দেবো হচ্ছে দ্য ফেমাস পোয়েট অ্যান্ড স্কলার, এই দাঁটা দেওয়ার দরকার নেই। দুটো কোয়ালিটি, দুটো ক্যারেক্টারের আগে দা দিলে কী হয়, দুটো ব্যক্তিকে বোঝানো হয়ে যায়। যেহেতু ডক্টর সুমন একজন ব্যক্তির দুটো গুণ, সেই কারণে স্কলারের আগে দা দেবো না, প্রথম কোয়ালিটির আগে দা দেবো, প্রথম ক্যারেক্টারিস্টিকের আগে দা দেবো। দ্য ফেমাস পোয়েট অ্যান্ড স্কলার ডক্টর সুমন হ্যাজ বিন এইলিং ফর লাস্ট 1 মান্থ। অলরাইট, এবার যাবো নেক্সট। 91 কী বলছে দেখো, 91 বলছে দ্য গভর্নমেন্ট ওয়ার্ন দ্য শপকিপার্স, সমস্ত দোকানদারদেরকে ওয়ার্ন করেছে, দ্যাট যে ইফ দে পারসিস্ট, দেখো ওয়ার্ন প্রথমে কিন্তু ইডি পাস্ট টেন্স, বাক্যটা পাস্ট টেন্স দিয়ে শুরু হচ্ছে। গভর্নমেন্ট সরকার সমস্ত শপকিপারদের দোকানদারকে সতর্ক করেছে, দ্যাট যে ইফ দে পারসিস্ট হবে না, পারসিস্ট ভার্বের ফার্স্ট ফর্ম পারসিস্টেড হবে, একটা ইডি যোগ হবে, পারসিস্টেড। ইফ দে পারসিস্টেড ইন চার্জিং আনফেয়ার প্রাইসে, যদি তারা জেদ করে এবং একভাবে আনফেয়ারভাবে টাকা পয়সা নিচ্ছে কাস্টমারদের কাছ থেকে, তাহলে কি হবে, তাদের লাইসেন্স উড বি ক্যান্সেল, তাদের লাইসেন্সগুলোকে ক্যান্সেল করে দেওয়া হবে। অলরাইট, তাহলে এখানে টেন্সের ব্যালেন্স সেম রাখতে পারসিস্টটাকে পারসিস্টেড করবো, যেহেতু প্রথমে ওয়ার্নড আমরা করেছি। অলরাইট, আর একবার দেখে নাও, যেহেতু ওয়ার্নড এখানে পাস্ট টেন্স, এখানে পারসিস্টটাকেও পাস্ট টেন্সে রাখতে হবে। অলরাইট, যেমন নেক্সট 92 কী বলছে দেখো, 92 বলছে ডেসপাইট অফ আর প্রোটেস্ট, তার অভিযোগ বা একদম তার অভিযোগ সত্ত্বেও, তার বিরোধিতা সত্ত্বেও, আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু বাই, কিনতে, আর শাড়িটা হুইচ শি ডিড নট লাইক, যেটা সে পছন্দ করে নি। দেখো ডেসপাইট অফ আর প্রোটেস্ট, তার অনেক প্রোটেস্ট সত্ত্বেও, অভিযোগ সত্ত্বেও, একদম তাই, বিরোধিতা সত্ত্বেও সিদ্ধান্ত নিয়েছিলাম কিনতে শাড়িটা যেটা সে পছন্দ করেনি। অলরাইট, ডেসপাইটের পরে কখনো অফ বসে না, ইনস্পাইটের সঙ্গে অফ বসে, স্পাইট, SPIT, ইনস্পাইট অফ আর ডেসপাইটের সেম মিনিং, সত্ত্বেও মিনিং, ঠিক আছে, কিন্তু ডেসপাইটের সঙ্গে অফ বসে না, ইনস্পাইটের সঙ্গে অফ বসবে। তাহলে এখানে ভুল, ডেসপাইটের পরে অফটা বসবে না, এই অফটা বাদ যাবে। এবার যেমন নেক্সট 93, 93 কী বলছে দেখো, হ্যাঁ 93 বলছে যে হি রিফিউজ টু ডিসক্লোজ হিজ ফ্রেন্ডস, সে প্রত্যাখ্যান করেছিল যে বন্ধুর, ডিসক্লোজ টু হিজ ফ্রেন্ডস, তার বন্ধুর কাছে বলবে না, ডিসক্লোজ করবে না, ওয়েদার হি উইল লিভ ফর ইংল্যান্ড, সে ইংল্যান্ডে যাবে কি যাবে না, ইমিডিয়েটলি আফটার ফিনিশিং হিজ স্টাডিজ, তার পড়াশোনা শুরু করার সঙ্গে সঙ্গে সে ইংল্যান্ডে যাবে কি যাবে না, এই ব্যাপারটা তার বন্ধুর কাছে সে ডিসক্লোজ করতে অস্বীকার করেছে। এবার দেখো প্রথমে কিন্তু রিফিউজ দিয়েছিলাম, ইডি পাস্ট টেন্স, পরে দেখো উইল দিয়েছি, তাহলে পাস্ট টেন্সে কখনো উইল হয় না, পাস্ট টেন্সে উড হয়, WOULD, টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। তাহলে হি রিফিউজ টু ডিসক্লোজ টু হিজ ফ্রেন্ড whether he would leave for England immediately after finishing his studies, তাহলে যেহেতু এখানে রিফিউজ আছে, এখানে উইলটা উড হবে। অলরাইট, তাহলে উইলটা উড, একবার দেখে নাও, এখানে উইল উড হবে যেহেতু প্রথমে রিফিউজড পাস্ট টেন্স আছে। অলরাইট, এবার যেমন নেক্সট 94 কী বলছে দেখো, বোথ দ্য বয়েজ কেম লেট ইন দ্য হল, তাহলে বোথ মানে কিন্তু দুজন বালক, বোথ একটু আগে বললাম, তাহলে দুটো বালকই হলে এসেছিল, বা কেম দেখো পাস্ট টেন্স, এসেছিল দেরি করে, অ্যান্ড স্যাট বিসাইড মি, এবং আমার পাশে বসেছিল, পাশে বোঝাতে শুধু বিসাইড দিই, BESIDE, বিসাইড, আর যখন বিসাইডের সঙ্গে এস দেবো তার মানে হবে পাশাপাশি। এটা কোন ক্ষেত্রে বোঝাবো, বিসাইড মানে শুধু পাশে বললে বিসাইড, আর পাশাপাশি যেমন ধরো আমি বললাম একটা বাইকের পাশাপাশি আমার একটা 4 চাকাও আছে, সেই ক্ষেত্রে বিসাইডস এ কার আই হ্যাভ অলসো আ বাইক, বিসাইডস এ কার, একটা কারের পাশাপাশি আই হ্যাভ অলসো আ বাইক, এরকম একটার পাশাপাশি আর একটা থাকা বোঝালে তখন আমরা বিসাইডস দেবো, ঠিক আছে। কিন্তু এখানে আমার পাশে বসেছিল, বিসাইডসের সঙ্গে এসটা বাদ দিয়ে শুধু বিসাইড বলবো। বোথ দ্য বয়েজ কেম লেট ইন দ্য হল অ্যান্ড স্যাট বিসাইড মি, অলরাইট, এসটা বাদ যাবে বিসাইডের সাথে।
এবার যেমন নেক্সট এক্সাম্পল কী বলছে দেখো, 95 বলছে যে এ মিউজিক অ্যান্ড ড্যান্স শো, একটা মিউজিক এবং ড্যান্স শো হ্যাজ বিন অর্গানাইজ করা হয়েছে টু রেইজ ফান্ডস, টাকা তোলার জন্য ফর দ্য অরফানেজদের জন্য, মানে যারা হচ্ছে কি বলবো অনাথ তাদের জন্য, অন দ্য ফার্স্ট স্যাটারডে অফ নেক্সট মান্থ, অন দ্য ফার্স্ট স্যাটারডে অফ নেক্সট মান্থের স্যাটারডে। হ্যাজ বিন অর্গানাইজ করতে পারি না, হ্যাজ বিন অর্গানাইজ মানে অলরেডি অর্গানাইজ করা হয়ে গেছে, এটা অবশ্যই ভুল, এইখানে এক দাগে ভুল করব। ব্যাপারটা কী হবে দেখো, ব্যাপারটা হবে আর একবার ভালো করে প্রথম থেকে দেখে নাও। গন্ডগোল হচ্ছে এই পোর্শনটাতে, দেখেছো গন্ডগোল এই পোর্শনটার জন্য গন্ডগোল হচ্ছে। বলছে এই মিউজিক অ্যান্ড ডান্স শো অর্গানাইজ হবে টু রেইজ ফান্ডস ফর দ্য অরফানেজ মানে অনাথদের জন্য ফান্ড রেইজ করার জন্যে আর কি তোলার জন্যে একটা করা হবে অন দ্য ফার্স্ট স্যাটারডে অফ নেক্সট মান্থের প্রথম স্যাটারডে শনিবারে আয়োজন করা হবে। তাহলে হয়েছে বললে হবে না, হয়েছে মানে তো অলরেডি আয়োজন করা হয়ে গেছে, তাহলে আয়োজন করা হবে। তাহলে এখানে হ্যাজ বিন তুলে দিয়ে কি করব, উইল বি। আমরা নিশ্চয়ই ফাংশন নিজে নিজে আয়োজিত হয় না, কারো দানা হবে, এবং ভবিষ্যৎকাল বলে উইল, এবং ভবিষ্যৎকালের প্যাসিভ করতে গেলে উইল বি এবং ভার্বের থার্ড ফর্ম উইল বি অর্গানাইজড হবে। আর একবার দেখে নাও, তাহলে এখানটায় ভুল আছে, হ্যাজ বিনটা উঠে যাবে, উঠে কী হবে, এই মিউজিক অ্যান্ড ডান্স শো উইল বি অর্গানাইজড হবে, আয়োজন করা হবে টু রেইজ ফান্ডস ফর অরফানেজ অন দ্য ফার্স্ট স্যাটারডে অফ নেক্সট মান্থ। অলরাইট, তো প্রথমে আমাদের বুঝতে একটু ভুল হয়েছিল, সেই কারণে এই ডটটা খুঁজতে তো দেরি হলো। তাহলে 95 উইল বি হবে হ্যাজ বিন তুলে দিয়ে, যেহেতু নেক্সট মান্থ মানে হচ্ছে পরের মাসে, মানে এখনও আসেনি, আসবে ভবিষ্যৎকাল। অলরাইট, এবং ভবিষ্যৎকালে প্যাসিভ বাক্যটা, কারণ একটা শো কারোর দ্বারা অর্গানাইজ করা হবে, নিজে নিজে অর্গানাইজ হয় না। এবার যেমন নেক্সট 96 কী বলেছে দেখো, 96 বলছে when I shall get back, যখন আমি ফিরে আসবো, when I shall get back, যখন আমি ফিরে আসবো, I shall pay off the money, আমি সেই মানিটা দিয়ে দেবো, যেটা borrowed, যেটা আমি ধার নিয়েছিলাম from you, তোমার কাছ থেকে লাস্ট মান্থ, শেষ মাসে। অলরাইট, একটু আগে বললাম কি কিছু ওয়ার্ড আছে যাদের পরে কখনো shall will বসে না, যেমন কি when বলেছিলাম when, till until বলেছিলাম till until, when till until, after before before till until after before, unless দেবো, unless দিতে পারি UNLESS আনলেস, ঠিক আছে, অ্যাজ দিতে পারি অ্যাজ, এদের সাথে কখনো শ্যাল উইল হয় না। তাহলে হোয়েন, টিল আনটিল, আফটার বিফোর, অ্যাজ ওয়েল অ্যাজ, এদের পরে ইফ, এদের পরে হোয়েন এর পরে কখনো শ্যাল উইল বসবে না। তাহলে এখানে কি আছে দেখো, হোয়েন আই শ্যাল আছে, এই শ্যালটা বাদ যাবে। তাহলে কি হবে একবার পরিষ্কার করে দেখে নাও, বলছো হোয়েন আই শ্যাল বাদ, হোয়েন আই গেট ব্যাক, যখন আসবো, আই শ্যাল পে অফ দ্য মানি দ্যাট আই বরোড ফ্রম ইউ লাস্ট মান্থ। অলরাইট, গেল, তাহলে এখানে শ্যালটা হবে না। এবার যেমন নেক্সট 97 কী বলছে দেখো, 97 বলছে যে 97 কী বলছে দেখো, বলছে ইউ হ্যাড বেটার হারিড আপ। দেখো হ্যাড বেটারের মানে মনে করবে, হ্যাড বেটার মানে হচ্ছে শুড, এটা একটা মোডাল ভার্ব, SHULD, শুড, হ্যাড বেটার ইজ ইকুয়াল টু শুড, ঠিক আছে। তাহলে হ্যাড বেটারের মানে যদি শুড হয়, শুড হচ্ছে একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে এখানে দেখো হারিড আপ রয়েছে, বলছে ইউ হ্যাড তোমার উচিত, তাহলে ইউ হ্যাড বেটার মানে ইউ শুড তোমার উচিত হারি আপ, এখানে হারিড আপ হবে না, কারণ হ্যাড বেটার মোডাল ভার্ব শুড, শুডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, যে কোনো মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে ইউ শুড হারি আপ হবে, কী হবে, হারিড আপ হবে না, হারি, HURRY, ইউ শুড হারি আপ, ইউ শুড হারি আপ, ইফ ওয়ান্ট টু গেট হোম, ইফ ইউ হবে, ইফের পরে একটা ইউ বসবে, ইফ ইউ, এখানে টাইপিং মিস্টেক, এখানে একটা ইউ বসবে, ইফ ইউ, আর একবার দাঁড়াও, হ্যাঁ এটা সরিয়ে নিই, হ্যাঁ তাহলে কী বলছে দেখো, বলছে ইফ ইউ হ্যাড বেটার, এখানে প্রথম কথা হ্যাড বেটার মানে বললাম শুড মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, সেই কারণে হারিড আপ উঠে গিয়ে কী হবে, হারি আপ, HURRY, হারি আপ হবে, ইউ শুড হারি আপ, ইফ ইউ, এখানে ইফের পরে একটা ইউ মিসিং আছে, ইউটা বসে যাবে, ইফ ইউ ওয়ান্ট টু গেট হোম বিফোর ডার্ক, সন্ধ্যের আগে যদি তুমি বাড়ি যেতে চাও, তাহলে ইউ শুড হারি আপ, তোমার তাড়াহুড়ো করা উচিত, ঠিক আছে। মেন ভুলটা হচ্ছে হারিড আপটা হারি আপ হবে, আর এখানে ইফের পরে একটা ইউ বসবে। অলরাইট, এবার যাবো নেক্সট 98 কী বলছে দেখো, 98 বলছে দ্য আর্মড ফোর্সেস সেনাবাহিনীরা হ্যাভ বিন ওয়ার্কিং, কাজ করছে, অ্যারাউন্ড দ্য ক্লক, দিন রাত ধরে। অ্যারাউন্ড দ্য ক্লক এটা হচ্ছে একটা ইডিয়াম, অ্যারাউন্ড দ্য ক্লক এটা একটা ইডিয়াম, মানে দিন রাত ধরে। টু ব্রিং নর্ম্যালিটি, নর্মাল অবস্থা ফিরিয়ে আনার জন্য, ইন দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া, মানে বন্যা কবলিত যে সমস্ত এরিয়াগুলো ছিল সেই এরিয়াতে নর্মালিটি, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য আর্মড ফোর্সেস সেনাবাহিনীরা অনেক সময় ধরে কাজ করছে, রাত দিন ধরে, ঠিক আছে। তো এবার দেখো এইখানে যে ইডিয়ামটা আছে, এই ইডিয়াম ব্যাপারটা কি দেখো, আর্মড ফোর্সেস প্লুরাল, এখানে হ্যাভ দিয়েছে, অনেক সময় ধরে কাজ করছে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, হ্যাভ বিন ওয়ার্কিং। এবার এইখানে যে ইডিয়ামটা
আছে ইডিয়ামটাই গোলমাল করেছে। অ্যারাউন্ড দ্য ক্লক হয় না, রাউন্ড দ্য ক্লক হয়। অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম হচ্ছে অ্যারাউন্ড দ্য ক্লক না, রাউন্ড দ্য ক্লক, ROUND। রাউন্ড দ্য ক্লক মানে হচ্ছে ডে অ্যান্ড নাইট। অলরাইট, তাহলে বাক্যটা কী হবে একবার দেখে নাও। দ্য আর্ম ফোর্সেস হ্যাভ বিন ওয়ার্কিং, এই অ্যারাউন্ডের জায়গায় রাউন্ড হবে, রাউন্ড দ্য ক্লক টু ব্রিং নর্ম্যালিটি ইন ফ্লাড এফেক্টেড এরিয়াস। অলরাইট, এবার যাবো নেক্সট কী বলছে দেখো 99 বলছে যে আই অ্যাম টোল্ড দ্যাট, আমাকে বলা হয় যে শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে ভুগছে জ্বরে সিন্স 10 days। দেখো সিন্স মানে কিন্তু থেকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ইউজ করি সিন্স এবং ফর সময়ের ক্ষেত্রে। এবার ধরো যখন ধরে বলবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা যে কোনো পারফেক্ট টেন্সে ধরে বললে ফর বসবে। আর ফর ধরে কখন বুঝবো আমরা, যখন সংখ্যা মেনশন থাকবে, 4 বছর ধরে, 4 ঘন্টা ধরে, 4 দিন ধরে, এরকম সংখ্যা মেনশন থাকলে ফর হয়, ধরে বোঝায়। আর যখন এটা কনক্রিট সময় বলে তখন সিন্স, সকাল থেকে, সোমবার থেকে, 2000 সাল থেকে, 1900 সাল থেকে, জানুয়ারি মাস থেকে, সেই ক্ষেত্রে আমরা থেকে বললে সিন্স দেবো। অলরাইট, কিন্তু এখানে দেখো 10 days সংখ্যা মেনশন করে দিয়েছে, তাহলে কী হবে, তাহলে ফর হবে। অলরাইট, আই অ্যাম টোল্ড আমাকে বলা হয় দ্যাট যে শি হ্যাজ বিন সাফারিং, সে ভুগছে ফ্রম ফিভার জ্বরের থেকে, ফর হবে ফর, সিন্স উঠে গিয়ে ফর 10 days 10 দিন ধরে। অলরাইট, এবার যাবো নেক্সট লাস্ট এক্সাম্পল আজকে। বলছে কি, বলছে মীরা টোল্ড টু দ্য টিচার, মীরা টোল্ড টু দ্য টিচার, মীরা শিক্ষককে বলেছিল দ্যাট যে শি কুড নট কাম, সে আসতে পারবে না। দেখো এখানে টোল্ড পাস্ট টেন্স, এখানে কিন্তু কুডও পাস্ট টেন্স রয়েছে, তাহলে টেন্সের ব্যালেন্স সেম আছে। তাহলে মীরা টোল্ড টু দ্য টিচার দ্যাট শি কুড নট কাম, সে আসতে পারবে না ফর দ্য রিহার্সালের জন্য দ্য নেক্সট ডে, পরের দিন। ঠিক আছে, অলরাইট, একদম পারফেক্ট। এবার দেখো যখন আমরা ন্যারেশন করি, টোল্ডের পরে কোনো টু দেওয়ার দরকার হয় না, টোল্ডের পরে কোনো টু বসবে না। সেইড টু, আমরা যখন ন্যারেশন করি হি সেইড টু মি, তাহলে আমরা করি কি, হি সেইড টু মি, হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, কমা দিয়ে কোট শুরু করে কি বলেছিল সেটা ব্র্যাকেটের মধ্যে রাখি। এবার এই যখন ইনডাইরেক্ট করছে, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। যখন আমরা ন্যারেশন করি যেটা থাকে সেটাকে বলি ডাইরেক্ট স্পিচ। হি সেইড টু মি, কমা কোট শুরু, কি বলেছিল সেটা কোডের মধ্যে থাকে, এটাকে বলি ডাইরেক্ট। এবং ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করি তখন এই সেইড টু উঠে গিয়ে টোল্ড বসে, এবং টোল্ডের পরে কোনো টু দিতে হয় না। অলরাইট, দেয়া যায় না। তাহলে এখানে কী হবে, এই টুটা উঠে যাবে। মীরা টোল্ড দ্য টিচার, মীরা শিক্ষক মশাইকে বলেছিল, টুটা বাদ, দ্যাট যে শি কুড নট কাম, একদম টেন্স ব্যালেন্স ঠিক আছে, কুড আর টোল্ড একদম পারফেক্ট সেম টেন্সে আছে, নট টু কাম ফর দ্য রিহার্সাল দ্য নেক্সট ডে। অলরাইট, তাহলে এখানে টুটা উঠে যাবে, ন্যারেশনের সেইড টু থাকলে টোল্ড হয়, টোল্ডের পরে টু বসে না। অলরাইট, তো আজকের ক্লাসটাও এই পর্যন্ত, 25টা ইডার করবো বলেছিলাম। তো আজকের ক্লাসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং বারবার বলছি যে ক্লাসগুলো কিন্তু মন দিয়ে তোমরা দেখবে, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। এবং ক্লাসগুলো বলেছিলাম প্রত্যেকটা এক্সামের জন্য, কোনো পার্টিকুলার কোনো এক্সাম নয়, যে কোনো এক্সামের জন্য। এবং যে এক্সাম্পলগুলো আমরা প্রতিদিন করি সেটা ভোকাবুলারি হোক বা কোনো ইরর হোক বা কোনো ইমপ্রুভমেন্ট হোক, যে ক্লাসগুলো আমরা করছি সমস্ত ক্লাসগুলো কিন্তু এসএসসির বিভিন্ন এক্সাম থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে।